আচ্ছা, দেখেন এখন আজকের টপিক হচ্ছে আমাদের পিএইচডি টু এইচটিএমএল। তো পিএইচডি টু এইচটিএমএল করার জন্য সর্বপ্রথম আমার যে কাজটা দরকার, আমার পিএইচডি ফাইলটাকে ওপেন করতে হবে। তো পিএইচডি ফাইল ওপেন করার পরে আমাকে একটা পপ আপ দিচ্ছে, আমার এই ফাইলগুলো মিসিং। আমি অলরেডি ফাইলগুলো ইন্টিগ্রেট করছি। তো ফাইলগুলো ইন্টিগ্রেট করার পর আমি এখানে ওকে ওকে পেজ করব। আমি আবারও বলছি, কেউ কখনো ভুলেও এখানে চেক মার্ক দিয়ে ওকে পেজ করবেন না, ডিরেক্টলি এখানে ওকে ওকে পেজ করবেন। ওকে পেজ করার পরে আমার ফাইলটা এখানে ওপেন হবে। তো আমি অলরেডি মানে প্রজেক্ট ফোল্ডার রেডি করে রাখছি এবং আমি এখানে আমাদের যে 3টে ফন্ট মিসিং ছিল, আমি 3টা ফন্ট এখানে লিঙ্ক করাইছি এবং ফন্টের ফ্যামিলিগুলো আমি এখানে সিএসএস আমি এখানে কল করে রেখেছি। এখন আমার কাজ হচ্ছে আমি এটাকে পিএইচডি টু এইচটিএমএল করে দেখাবো। তো আমার সিএসএস ফাইল লিঙ্ক করা আছে। তো এখন হচ্ছে আমার বর্তমান পিএইচডির অবস্থা। তো আমি কন্ট্রোল প্লাস দিয়ে আমি এটাকে জুম করব। যেহেতু আমাদের ফন্ট ইন্টিগ্রেট করা হয়ে গেছে, যদি আমি হিডার পোর্শনে কাজ করতে চাই তাহলে সর্বপ্রথম আমাকে দরকার হচ্ছে এই লোগোটা। আচ্ছা, তার আগে আপনারা কন্ট্রোল আর প্রেস করবেন। কন্ট্রোল আর প্রেস করে এখানে দেখেন রোলার দিচ্ছে, আমার রোলারের উপর যদি আপনি ডাবল ক্লিক করেন তাহলে আপনাকে এখানে এই যে ইঞ্চি আছে, রোলারের এখানে ইঞ্চি আছে, আমরা ইঞ্চি রাখবো না, আমরা এটাকে পিক্সেল করে দেব। পিক্সেল করে দেবো, টাইপটাকে আমরা পিক্সেল করে দেব। ওকে ওকে পেজ করব। যখন আমি টাইপটাকে পিক্সেল করে দিচ্ছি তখন আমার এখান থেকে আমার এই টোটাল ওয়েবসাইটের ওয়েব পেজের উইডথ দেখাচ্ছে 0 থেকে 1150 পিক্সেল। তার মানে আমি যে ওয়েবসাইটটা ক্রিয়েট করব সেটা আমাকে মাথায় রাখতে হবে যে আমার উইডথটা হবে 1150 পিক্সেল। এটা আপনারা করে নেবেন। আচ্ছা, তারপরে যে পিএইচডির বেসিক কিছু সেট আপ ছিল সেটা আমি রোলার থেকে শুরু করলাম। আমি আবারও কন্ট্রোল আর দিয়ে রোলারটাকে তুলে দিচ্ছি, আমার এটা দরকার নেই, আপনারা চাইলে রাখতে পারেন, সমস্যা নেই। তারপর আমি এখান থেকে মুভ টুলে ক্লিক করব। মুভ টুলে ক্লিক করার পর ওখানে অবশ্যই আপনাকে এখানে অটো স্কেল সিলেক্ট করতে হবে, আর এখানে গ্রুপ রাখা যাবে না, এখানে অবশ্যই আপনাকে লেয়ার রাখতে হবে। আচ্ছা, আমার এটা হচ্ছে বেসিক সেট আপ। তারপরে এখানে দেখেন 2টা অপশন পাবেন, একটা হচ্ছে লেয়ার, একটা হচ্ছে হিস্টোরি। আমরা অলরেডি লেয়ার এবং হিস্টোরির কাজ জানি। তো যাই হোক, আমি কথা না বাড়িয়ে আমি লোগোটাকে এখান থেকে আমি নিতে চাচ্ছি। তো লোগোটাকে এখান থেকে নেওয়ার জন্য আমি মুভ টুলে ক্লিক করব। মুভ টুলে ক্লিক করার পরে এখানে আমি সিলেক্ট করব। আচ্ছা, আমি এখানে মুভ টুলে ক্লিক করছি, তার আগে আমি লেয়ারটাকে সিলেক্ট করি। মুভ টুলে ক্লিক করার পরে আমি এটাকে সিলেক্ট করব। এটা সিলেক্ট হয়েছে কি না সেটা চেক করার জন্য আমি এই চোখের উপরে নিয়ে যাব। চোখের উপরে দেখেন এই যেখানে মানে এটাকে সিলেক্ট করছে, চোখের উপরে নিয়ে যাওয়ার পরে এখানে কন্ট্রোল প্রেস করে মাউসের লেফট বাটন স্পেস করবেন। হ্যাঁ, দেখেন অলরেডি চেক হয়েছে, এটা দিয়ে চেক করবেন। তারপর এটাকে সিলেক্ট করবেন কীভাবে, এটাকে সিলেক্ট করার জন্য এখানে চোখের উপরে মাউস রেখে অল্টার প্রেস করবেন। অল্টার প্রেস করে মাউসের লেফট বাটন স্পেস করবেন। দেখেন শুধুমাত্র এই লোগোটা রেখে বাদ বাকি সব চলে গেছে। এখন এই লোগোটাকে আমরা নেব কীভাবে, এই লোগোটাকে নেওয়ার জন্য আমি এখান থেকে ইমেজে যাব। ইমেজে যাওয়ার পরে ইমেজ থেকে ট্রিম করব। ট্রিম আমি কোন দিক থেকে ট্রিম করতে চাচ্ছি, আমি শুধুমাত্র এই মিনিমো লেখাটা রেখে বাদ বাকি সবগুলোকে আমি কি করব, মানে ট্রিম করে দেবো। এই জন্য এখানে ওকে পেস করব। ওকে পেস করার সাথে সাথে আস্তে আস্তে ট্রিম করবে। তো দেখেন অলরেডি ট্রিম করা হয়ে গেছে। এখন ট্রিম করা হলেই তো হবে না, এখন আমাকে এটাকে সেভ করতে হবে। তো সেভ করার জন্য আমরা যে কাজ করব, ফাইলে যাব। ফাইল থেকে আমাদের এই ফাইলটাকে অবশ্যই আমরা ইম্পোর্ট করব। এডিট এক্সপোর্ট করব, এক্সপোর্টে প্রেস করেন। দেখেন, আচ্ছা এখানে করা আছে। তো আপনারা ফাইলে যাবেন, ফাইলে যাওয়ার পর এখানে সেভ ফর ওয়েবের জন্য ক্লিক করবেন। যাদের মানে ফটোশপে এই ফাংশনটা আসবে না, আপনারা এই ফাংশনটা পাবেন হচ্ছে এক্সপোর্টের ভিতরে।
সরি ইম্পোর্টের ভিতরে, ইম্পোর্টের মধ্যে ক্লিক করলে আপনারা এইটা পাবেন। অথবা এটাকে ডিরেক্টলিভাবে সেভ করার জন্য আপনি মানে কিবোর্ডের অল্টার অল্টার শিফট কন্ট্রোল এস স্পেস করলে আপনি এটাকে সেভ করতে পারবেন। ভুলেও কেউ কখনো এটাকে কন্ট্রোল এস দ্বারা সেভ করবেন না, কারণ কন্ট্রোল এস দ্বারা সেভ করলে কিন্তু আপনার পিএইচডি ফাইলটা সেভ হয়ে যাবে। আর সবসময় মাথায় রাখবেন, যেহেতু আমরা ক্লায়েন্টের কাজ করব, ক্লায়েন্ট যখন আমাদের যে পিএইচডিটা দিবে আমরা সেই পিএইচডিটাকে আগে কপি করে নেব, কারণ বলা তো যায় না, ভুলে যে কোনো সময় আমাদের এটা কন্ট্রোল এস দ্বারা সেভ হয়ে যেতে পারে। আর কন্ট্রোল এস দ্বারা যদি সেভ হয়ে যায় তাহলে কিন্তু আপনি এই পিএইচডি দিয়ে আর কাজ করে পিক্সেল পারফেক্ট করতে পারবেন না। আচ্ছা যাই হোক, দেখেন এখন আমি এটাকে সেভ করবো। এটাকে সেভ করার জন্য এটাকে জেপিজি ফরম্যাট আছে, এটাকে জেপিজি ফরম্যাট রাখলে চলবে না, আমাকে পিএনজি ফরম্যাটে সিলেক্ট করব। আমি অবশ্যই পিএনজি 24 নেব, কারণ এটার পিক্সেল অবশ্যই ভালো। দেখেন আমি যখন জেপিজি ছিল তখন কিন্তু এটা ব্যাকগ্রাউন্ড ট্রান্সপারেন্সি ছিল না, তো এটাকে ব্যাকগ্রাউন্ড ট্রান্সপারেন্সি করার জন্য অবশ্যই আমাকে পিএনজি আকারে নিতে হবে। আর আমরা যখনই লোগো নেব সেটাকে অবশ্যই আমরা পিএনজি আকারে নেব। এখন দেখেন আমি এখানে সেভ করব, এখানে সেভ দিলে আমাকে লোকেশনটা দেখায় দিতে বলবে, তো আমি ডিরেক্টলি আমার প্রজেক্ট ফোল্ডারে দেখাবো। তো আমার প্রজেক্ট ফোল্ডার ক্লাস নাম্বার 8 কিংবা যে ইমেজ আছে এটা হচ্ছে আমার প্রজেক্ট ফোল্ডার। এখানে আমি ফাইল নেম আছে মিনিমো রাখবো না, তো আমি এখানে লোগো রাখি, যে লোগো ডট পিএনজি। আমি এটাকে সেভ করব। আমার অলরেডি সেভ হয়ে গেছে, কারণ আমি অনেক কিছু করে ফেলছি, তাই না? এখন এখান থেকে ব্যাকে যাব কীভাবে? এখান থেকে ব্যাকে যাওয়ার জন্য আপনাকে হিস্টোরিতে যাবেন। হিস্টোরিতে যাওয়ার পরে আবার এখানে এই উপরে যে ফাইলটি আছে সেটাতে আপনি ক্লিক করবেন। অলরেডি আপনি উপরে চলে এসেছেন। অলরেডি দেখেন আমার লোগোটা নেওয়ার কাজ শেষ। এখন আমি এটা দিয়ে কাজ শুরু করে দিই। আচ্ছা, কাজ শুরু করার জন্য অবশ্যই আমাকে প্রজেক্ট ফোল্ডারে যেতে হবে। প্রজেক্ট ফোল্ডারে যাওয়ার পরে এখানে আমি আপনাদেরকে কোড করার জন্য অবশ্যই আমি বলছি যে সর্বপ্রথম আপনারা কোড কমেন্টিং করবেন, তারপরে সিমেন্টিক মার্কআপ ইউজ করবেন। তো আমি এখানে কোড কমেন্টিং করছি, ACADER হেডার START হেডার স্টার্ট হিয়ার। এটাকে যদি কোড কমেন্টিং করি, হেডার স্টার্ট হিয়ার এবং হেডার এন্ড হিয়ার, হেডার এন্ড হিয়ার। এই হেডারের পরে আমাকে কি নিতে হবে? যদি আমি এখানে খেয়াল করি আমাকে অবশ্যই একটা হেডার নিতে হবে। এখান থেকে একটা আমাকে হেডার নিতে হবে। তো হেডার, তারপরে হেডারের মধ্যে আবার দুইটা অংশ, একটা হচ্ছে লোগো, একটা হচ্ছে ন্যাপবার। তো চলেন, তো আমি প্রথমে সিমেন্টিক ট্যাগ ইউজ করছি হেডারের মধ্যে আমার কী কী থাকবে? হেডারের মধ্যে আমার থাকবে হচ্ছে একটা কিন্তু র্যাপার ইউজ করতে হবে, কারণ এখানে যদি আপনি খেয়াল করেন উভয় পাশ থেকে জায়গা ছেড়ে দিয়েছে বরাবর। আপনি যদি পিএনজি ফলো করেন তাহলে দেখবেন জায়গা ছেড়ে দিয়েছে। তো এই জায়গার জন্য আমি এখানে আপাতত র্যাপার ইউজ করছি। যখন আমরা বুটস্ট্র্যাপ শিখবো তখন আমরা বুটস্ট্র্যাপের ক্লাস ধরবো। তো এখানে ডট দিয়ে র্যাপার নিচ্ছি, WRAPPER র্যাপার। আচ্ছা, এই র্যাপারের মধ্যে আমার দুইটা অংশ থাকবে, একটা থাকবে হচ্ছে লোগো থাকবে, আর একটা থাকবে হচ্ছে আমার ন্যাপবার। তো এটা আবার ন্যাপ, যেহেতু আমার সিমেন্টিক মার্কআপ, এই জন্য আমি ন্যাপ নিলাম। এরপরে ক্লাসের নাম দেবো আমি মেনু। আচ্ছা, আমার লেখা শেষ। এখন আমি লোগোর ভিতরে অবশ্যই আমাকে একটা ইমেজ নিতে হবে, যেহেতু আমি ইমেজ আকারে নিয়েছি। তো ইমেজের নাম সোর্স কি দেবো? সোর্স হচ্ছে আইএমজির মধ্যে যাও, আইএমজির মধ্যে লোগো ডট পিএনজি, এবং এখানে অবশ্যই অল্টার ট্যাগ আপনাকে ফাঁকা রাখা যাবে না, সেখানে আপনি প্রজেক্ট ফোল্ডারের নামটা দিয়ে দিবেন। তো আমি প্রজেক্ট ফোল্ডারের নামটা দিচ্ছি মিনিমো। এই অল্টার ট্যাগের কাজ আপনারা অবশ্যই জানেন। যদি কোনো কারণে আপনার এই ইমেজটা লোড হতে সময় নেয় বা ইমেজটা কোনো কারণে লোড না হয়, তখন আপনার এই লোগোর ঘরটা ফাঁকা থাকবে না, তখন এই মিনিমোটা শো করবে। আচ্ছা, এখানে আমার লোগো নেওয়া শেষ। এখন আমি যদি ন্যাপবার ক্রিয়েট করি, আপনারা অলরেডি ন্যাপবার ক্রিয়েট করা জানেন, তো সেই জন্য আমি একটু দ্রুত করার জন্য ট্রাই করি। তো অবশ্যই আমি এখানে হ্যাশট্যাগ দিয়ে রাখবো। এখানে আমাকে নিতে হবে, দেখেন মেবি 4টে লোগো আছে, 4টে মেনু আছে। 4টে মেনুর জন্য আমি এখানে জায়গা করে রাখলাম। এখন মেনুগুলো ধরবো কীভাবে? তো মেনুগুলো ধরার জন্য সেই পূর্বের মতো আমি এখানে হরিজন্টাল টেক্সট টাইপ টুল এখানে ক্লিক করব। এখানে ক্লিক করলে আমাকে এখানে সিলেক্ট করতে দিবে। তো সিলেক্ট করতে দেওয়ার আগে, আচ্ছা দেখেন এখানে সিলেক্ট হয় না, এটাকে আপনি স্কেপ পেস করবেন, তাহলে এটা চলে যাবে। আবার যদি আপনি ক্লিক করেন তাহলে আপনাকে সিলেক্ট করতে দিবে। দেখেন এখানে আমাকে দেখাচ্ছে যে এটা হচ্ছে
প্লেফেয়ার ডিসপ্লে। ও আচ্ছা, আমি আর একটা কাজ করে আসি। সেই কাজটা হচ্ছে, আমি এটা ক্যান্সেল দিচ্ছি। দেখেন, আমি যখন একটা মানে প্রজেক্ট করব, প্রজেক্ট করার জন্য আমাকে কিছু কমন প্যাটার্ন ফলো করতে হবে। যে আমাদের উদ্দেশ্য থাকবে যে আমরা কোন কোড লিখে বেশি আউটপুট জেনারেট করব, কোন কোড লিখে যেহেতু বেশি আউটপুট জেনারেট করব, সেজন্য আমাকে কিছু কমন প্যাটার্ন ফলো করতে হবে। এবং আমাকে দেখতে হবে যে একটা ওয়েবসাইটে কি কি কমন প্যাটার্ন আছে এবং কোন ফন্টটা সবচেয়ে বেশি ব্যবহার করছে। যদি আমি এখানে যদি ক্লিক করি, তাহলে দেখেন এখানে দেখতে পারবেন, এটা স্কেপ পেজ করেন। আচ্ছা, এটা হচ্ছে প্লেফেয়ার ডিসপ্লে। আপনি যদি নিচে আসেন, তাহলে এটাও প্লেফেয়ার ডিসপ্লে। তারপর এটা যদি প্লে করে, এটা উবুন্টু লাইট। আচ্ছা, উবুন্টু লাইট, এটা প্লেফেয়ার ডিসপ্লে। তার মানে কি, আমাদের এই ওয়েবসাইটে ম্যাক্সিমাম ফন্ট হচ্ছে প্লেফেয়ার ডিসপ্লে। তাহলে আমরা এটা মাথায় রাখলাম যে আমাদের ম্যাক্সিমাম ফন্ট হচ্ছে প্লেফেয়ার ডিসপ্লে। যেহেতু আমাদের ম্যাক্সিমাম ফন্ট হচ্ছে প্লেফেয়ার ডিসপ্লে, তো সেজন্য আমি শুরুতেই বডিতে কল করতে পারি। কারণ বডিতে যদি আমি বলে দেই BODY, বডিতে বলে দেব যে ফন্ট ফ্যামিলি। সেখান থেকে না বলে আমি এখান থেকে কপি করে নিতে পারি। ফন্ট ফ্যামিলি হচ্ছে আমার প্লেফেয়ার ডিসপ্লে। আচ্ছা, ফন্ট ফ্যামিলি প্লেফেয়ার ডিসপ্লে বলে দিলাম। আচ্ছা, আবার আরেকটা জিনিস যদি খেয়াল করেন, এখানে কিন্তু প্রত্যেকটা কালার দেখেন ওয়েবসাইটে কোন কালারটা সবচাইতে বেশি ইউজ করছে। তো দেখা যাচ্ছে যে এই টাইপের কালারটা ওরা সবচাইতে বেশি ইউজ করছে। যে এই টাইপের কালারটা ধরার জন্য সে হরিজন্টাল টুলে ক্লিক করার পর আপনি যদি এখানে ক্লিক করেন, এখানে যদি ওকে পেজ করেন, তাহলে দেখেন এখানে যে কালারটা ধরতে দিবে। আমি যদি কালারে পেজ করি, তাহলে দেখেন যে 6 to 6 কালারটা ওরা সবচাইতে বেশি ইউজ করছে। তো এটা আপনি Ctrl+C দ্বারা কপি করেন। কপি করার পরে এটা আপনি বডিতে বলে দেন যে কালার, COLOR কালার। প্রশ্ন যে ভাই আমি এটা কেন করব? এটা করার কারণ হচ্ছে, ভাইয়া দেখেন, আমরা যখন কাজ করব আমাদের উদ্দেশ্য থাকবে যে আমরা কোড লিখে বেশি আউটপুট জেনারেট করব। যদি আমি এখানে মানে বডিতে প্লেফেয়ার ডিসপ্লে আর কালারটা না বলে যাই, আমি যত জায়গায় কোড করব, যত জায়গায় P বলেন, যত জায়গায় H2 বলেন, H1 বা যতগুলো ট্যাগ আছে, সবগুলো ট্যাগে আমার এই মানে ফন্ট ফ্যামিলিটাকে বারবার বলে দিতে হবে। যেহেতু আমি এখানে প্রথমেই বলে দিয়ে রাখলাম, তাহলে আমাকে পরবর্তীতে আর বলতে হবে না। আচ্ছা, আমার এটা কাজ শেষ। এরপর আমি যে কাজটা করব, এখান থেকে ওকে পেজ করেন, আমি আবারও হিস্টোরি থেকে ক্লিন করে নিচ্ছি। তারপর এখন আমার দরকার হচ্ছে এই মেনুগুলো। তো মেনুগুলো এখানে কী কী আছে সেটার জন্য আমি এখান থেকে হরিজন্টাল টুল টাইপ সিলেক্ট করা আছে, এখান থেকে আমি পেজ করব। দেখেন, এরকম করে যখন আপনাদের কাজ করতে গিয়ে প্রবলেম হতে পারে, এখানে টেনশন কোনো কারণ নেই। এখান থেকে আমার স্কেপ পেজ করবেন, কিবোর্ডের স্কেপ পেজ করলেই এটা চলে যাবে। এরপর আবারও সিলেক্ট করলে আপনাকে ওরা এই টেক্সটটা নিতে দিবে। তো এই টেক্সটটা নেওয়ার জন্য অবশ্যই আপনি যদি ক্যান্সেল পেজ করেন, তাহলে ওটা আপনাকে টেক্সটটা নিতেই দিবে না। কিন্তু টেক্সটটা নিতে না দিলে কিন্তু আমাদের এখানে বেশ কিছু মানে ইনফরমেশন দিয়ে যাচ্ছে। এটা হচ্ছে ফন্ট ফ্যামিলি, এটা হচ্ছে প্লেফেয়ার ডিসপ্লে, এটার ফন্ট ওয়েট হচ্ছে রেগুলার, এটার মানে মানে ফন্ট সাইজ হচ্ছে 14 পিক্সেল। আচ্ছা, আমাদের এখানে কালারটাও দিচ্ছে। তো আমরা এখান থেকে কী করব, আগে এখানে পেস্ট করব। পেস্ট করার পর এখানে ওকে পেস্ট করব, যেহেতু আমাদের এখান থেকে টেক্সটগুলো ধরার দরকার। দেখেন এখানে যখন আমি ওকে পেস্ট করছি, আমার ফন্ট ফ্যামিলি কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এখন এই ফন্ট ফ্যামিলিটা আমার ল্যাপটপের ফন্ট ফ্যামিলি অনুযায়ী ফন্ট ফ্যামিলিটা নিয়ে নিছে। তো যাই হোক, এটা যাই হোক নেই, এখান থেকে আমি Ctrl+C দ্বারা কপি করে এখানে আমি পেস্ট করে দেব আমার মেনুর ভিতরে। আচ্ছা, এখানে এটা পেস্ট হয়ে গেল। নেক্সটে যদি আবার অন্যটা ধরতে চান, আচ্ছা এটাকে কাছে নিয়ে এসে একটু আবারও কিবোর্ডের স্কেপ পেস্ট করেন, কিবোর্ডের স্কেপ পেস্ট করবেন, অথবা আপনি হিস্টোরি থেকে ক্লিন করে নেবেন। স্কেপ পেস্ট করার পর এখন এইটাকে ধরবো, ফটো ডায়েরি। এটা সিলেক্ট হয় নাই, এটাকে সিলেক্ট করব, ওকে পেস্ট করব, Ctrl+C দিয়ে কপি করব। Ctrl+C দিয়ে কপি করার পরে আমি এখানে Ctrl+V দ্বারা পেস্ট করব। আচ্ছা, তারপর আবার আমি চলে যাব এখান থেকে স্কেচ পেস্ট করব, আবার এটাকে সিলেক্ট করব, হয়নি, সিলেক্ট মিউজিক, ওকে পেস্ট করব। স্কেচ
আচ্ছা, আমার এখান থেকে ফন্ট ধরা শেষ, সব কিছু আমি দেখে রাখলাম। রেগুলার আমার ফন্ট ফ্যামিলি অলরেডি বলা আছে, ফন্ট ওয়েট রেগুলার, এটাকে আমাকে বলতে হবে। আর 14 পিক্সেল, কালারটা এখান থেকে ধরা আছে 6 to 6 কালার, আমার নিড হলে প্রয়োজনে আবার ধরবো। হিস্টোরি থেকে হিস্টোরিটাকে ক্লিন করে দিলাম। এখন চলুন আমাদের আউটপুটটা দেখি। হচ্ছে আমাদের আউটপুট, বর্তমান আউটপুট, এটা হচ্ছে আমার আউটপুট। দেখেন অলরেডি আমার ফন্ট ফ্যামিলিটা পেয়েছে, কিন্তু আমার এখানে, আমরা এটা তো জানি যে এতে সচরাচর আমরা যে কালারগুলো দেবো সে কালারগুলো বডিতে দিলে সে কালারগুলো পাবে না, কারণ হচ্ছে অ্যাঙ্কর ট্যাগ। এটাকে আমাদের কাজ করতে হবে। যাই হোক, আমি কাজ শুরু করে দিই। তো সিএসএসে আমাকে এই ক্লাসগুলো ধরতে হবে। তো প্রথমে আমি র্যাপারের কাজ করব। দেখেন আপনারা অলরেডি ইমেজটা HTML-এ দেখেছেন কিভাবে কাজ করে, এজন্য আমি আর কথা না বলে আমি কাজ শুরু করে দিচ্ছি। প্রথমে আমি র্যাপার ক্লাসটা ধরি। আচ্ছা, তার আগে আমি সবগুলোকে মার্জিন এবং প্যাডিং সবগুলোকে 0 করে দিয়েছি। মার্জিন 0, প্যাডিং 0। আমার র্যাপারের উইডথ দিতে হবে। আপনি যদি এখানে খেয়াল করেন, দেখেন উভয় পাশে জায়গা ছেড়ে দিয়েছে। যদি আমাদের এই টোটাল হার্ডবোর্ডটা মানে 100% হয়, আমরা সবসময় পার্সেন্টে কাজ করব আমাদের রেসপন্সিভ করার জন্য। আমাদের টোটাল এই সাইডটা যদি 100% হয়, তাহলে দেখেন এখান থেকে এখানে 5%, এখানে 5% জায়গা অলরেডি ছেড়ে দিয়েছে। তাহলে সেক্ষেত্রে আমি আমাদের র্যাপারের উইডথ দিতে পারি, WIDTH, উইথ হচ্ছে 90%। উইথ দিলাম কত, 90%। আচ্ছা, উইথ 90% দিলেই হবে না, মাঝখানে নেওয়ার জন্য অবশ্যই আমাকে মার্জিন 0 অটো ব্যবহার করতে হবে। আচ্ছা, এবং আমি র্যাপারের একটা আমাদের কাজের সুবিধার জন্য আমি একটা বর্ডার দিয়ে যাই। বর্ডার 1 পিক্সেল, SOLID 1 পিক্সেল, সলিড ব্ল্যাক BLSCK যদি আমি দেই, তাহলে এখন যদি আমি দেখতে চাই আমি দেখতে পারবো আমার বর্ডারটা মেবি কাজ করে নাই। বর্ডার 1 পিক্সেল, সলিড রেড। আমি ইন্ডেক্স ফাইলটা সেভ করিনি, এই জন্য এরকম হচ্ছে। র্যাপার বর্ডার 1 পিক্সেল, SO সলিড বানানটা ভুল হয়েছে, SOLID 1 পিক্সেল সলিড। দেখেন এখন আমার র্যাপারের কাজটা হয়েছে। এখন আমাদের কাজ হচ্ছে এইগুলোকে, এগুলো আমরা অলরেডি জানি। এখন আমি সে অনুযায়ী যদি কাজ করি, আমাকে প্রথমে লোগোটাকে ধরতে হবে। সেখানে সিলেক্ট করে নেই, ডট লোগো, সিলেক্ট করে নিই ডট লোগো। তারপরে হচ্ছে মেনু, এরপরে দেখেন মেনুতে যদি যান, মেনুতে থাকবে আমার ইউএল, তারপরে আসবে আমার ইএলআই, তারপরে আসবে ULLIA, তারপরে আসবে এতে আসবে হোভার, HOV। এগুলো তো কমন আমাদের কাজ করার জন্য, এগুলো হচ্ছে কমন। তারপরে যেটা আসবে ULAI, এখানে আসবে হচ্ছে লাস্ট চাইল্ড এ। আচ্ছা, এখন দেখেন আমাকে যদি কাজ করে, আমাকে লোগোর একটা উইডথ দিতে হবে। তো আমি লোগোর উইডথ দেবো WIDTH, লোগোর উইডথ দেবো 50%, লোগোর উইডথ 50% এবং মেনুর উইডথ দেবো আমি WIDTH উইথ 80%। এবং অবশ্যই আমাকে মেনুকে ফ্লোট
রাইট করব, FLO ফ্লোয়েট রাইট, ফ্লোয়েট রাইট, এবং লোগোকে করব আমি ফ্লোয়েট লেফট, ফ্লোয়েট লেফট। আচ্ছা, এই লোগো এবং মেনুকে যখন আমি ফ্লোয়েট লেফট এবং রাইট করব, অবশ্যই আমার ইমিডিয়েট উপরে যেটা আছে সেটাকে আমাকে অবশ্যই ওভারফ্লো হিডেন করতে হবে, ওভারফ্লো হিডেন, এগুলো আপনারা জানেন, ওভারফ্লো হিডেন। এখন ওভারফ্লো হিডেন করে যদি আমি রিলোড করি তাহলে আমি এরকম করে দেখতে পারবো। তো আমার এটা আরও ভালো সুন্দর করে বোঝার জন্য আমি এই লোগোকে একটা বর্ডার দিয়ে যাই। বর্ডারটা আমি এখান থেকে চাইলে কপি করতে পারি, বর্ডার দেখেন এখানে রেড দিচ্ছি, আমি এটাকে ব্ল্যাক করি, BLACK ব্ল্যাক, আর এই দুইটা যদি আমি রেড রাখি। আচ্ছা, এখন আমি ধীরে ধীরে এটাতে কাজ করব। এটাতে কাজ করার জন্য অবশ্যই আমরা মেনু বার তৈরি করা জানি। তো অবশ্যই কে বলতে হবে লিস্ট স্টাইল, LIST লিস্ট স্টাইল নান। কে বলতে হবে ফ্লোয়েট, FLO এটি ফ্লোয়েট লেফট। একে এখানে ফন্ট ফ্যামিলি, আমরা ফন্ট ফ্যামিলি, ফন্ট ওয়েট, ফন্ট সাইজ এবং কালার, এগুলো আমরা লিখে রাখি কারণ এগুলো আমাদের দরকার থাকলে আমরা ইউজ করব, না হলে না করবো। হচ্ছে আমার ধারাবাহিকতার জন্য আমি এরকম করে লিখছি। তারপরে কালার, ফন্ট সাইজ, ফন্ট কালার, এরপরে টেক্সট ডেকোরেশন অবশ্যই নান। আচ্ছা, একটা প্যাডিং দিতে হয়, তো প্যাডিং যদি আমি দিতে চাই, যদি আমি এখান থেকে খেয়াল করি যে কত % আমি প্যাডিং দেবো, সেটা আমি অবশ্যই পিক্সেল পারফেক্ট করার জন্য এখান থেকে আমাকে খেয়াল করতে হবে। আমি এই টুলটাতে আপনারা দেখতে পাচ্ছেন কোন টুলের কী নাম, সেটাকে যদি আপনারা দেখতে চান তাহলে অবশ্যই মাউসটা এক কর্নারে যদি রাখেন তাহলে এটার নাম দেখাবে। এটা হচ্ছে মার্কি টুল। এই টুলে ক্লিক করার পরে আপনি যদি এইখান থেকে এখানে সিলেক্ট করেন যে কত % প্যাডিং আছে, এখানে একটা দেখেন 130 পিক্সেল যদি থাকে, তাহলে যদি আমি বাক করে দেই তাহলে আপনার হচ্ছে এটাতে আছে হচ্ছে 80 কেন হবে, 60 120 65 পিক্সেল আছে। তাহলে উপরে নিচে যদি আমি 0 দিই, ডাইনে বামে আমার 65 পিক্সেল দিলে এটাতেও পাবে। তো আমি সে অনুযায়ী কাজ করি। প্যাডিং উপরে নিচে 0 পিক্সেল এবং ডাইনে বামে 65 পিক্সেল। আচ্ছা, দেখেন এটা দিয়ে যদি আমি রিলোড করি তাহলে আমি কি চেঞ্জ দেখতে পাবো, চেঞ্জটা দেখে আসি। দেখেন অলরেডি আমার মেনু বারটা ক্রিয়েট হয়েছে, কিন্তু আমার মেনু বারটা ক্রিয়েট এখনও এরকমভাবে হয় নাই, কারণ আমাকে অবশ্যই এগুলোকে ফ্লোয়েট রাইটে নিতে হবে। তো ফ্লোয়েট রাইটে নেওয়ার জন্য অবশ্যই আমি যে আছে, এর মধ্যে এখানে বলে দেব ফ্লোয়েট FLOAT ফ্লোয়েট রাইট RIGHT ফ্লোয়েট রাইট বলার সাথে সাথে এটা আমার বাম পাশে চলে যাবে, ডান পাশে চলে যাবে। কিন্তু একটা জিনিস খেয়াল করেন, ডান পাশে গেলেই হবে না, এই লাস্ট চাইল্ডে কিন্তু আমাদের একটা প্যাডিং পাচ্ছে। তো এর প্যাডিংটা যদি আমার না দিতে চাই, তা অবশ্যই আমাকে এখানে গিয়ে বলতে হবে যে মেনু বারের মধ্যে যে এর যে লাস্ট চাইল্ড আছে এবং লাস্ট চাইল্ডের যে আছে, সেখান থেকে যে প্যাডিং, এই প্যাডিংটা তুমি 0 হয়ে যাও। কোন প্যাডিংটা 0 হবে? অবশ্যই প্যাডিং PADDING প্যাডিং রাইট 0। যখন প্যাডিং রাইট 0 দিচ্ছি তখন অলরেডি আমার এই পাশে চলে যাচ্ছে। দেখেন এখন আমাকে পিক্সেল পারফেক্ট অলরেডি আমি করে ফেলেছি, কিন্তু শুধুমাত্র পিক্সেল পারফেক্ট করলেই হবে না। আপনি যখন কাজ করবেন পিক্সেল পারফেক্ট করলে হবে না, আপনাকে পিক্সেল পারফেক্ট এবং সেই সাথে সাথে UIXI ফরম্যাটে আপনাকে করতে হবে, মানে ইউজার এক্সপিরিয়েন্স এবং ইউজার ইন্টারফেস। তো এটা দেখে যদি আমি এই PhD ফাইলটাকে যদি ফলো করি দেখি, তাহলে আমি দেখতে পারবো এটা ঠিক আছে মোটামুটি। আমি আপাতত এরকমই রাখছি। আমার যদি পরবর্তীতে আরও কাজ হয়, না আমার মনে হয় ভাই প্যাডিংটা একটু বেশি হয়ে গেছে, প্যাডিংটা আমাদেরকে একটু কমাতে হবে। আচ্ছা, আমরা প্যাডিংটা চাইলে পরে কমাতে পারবো।
আপাতত ওভারের কালারটা দিচ্ছি না। আচ্ছা, আমি আর কি কাজ করতে পারি? আর যদি আমি কাজ করতে চাই তাহলে দেখেন এখানে হেডারের উভয় পাশে একটু জায়গা ছেড়ে দিয়েছে প্যাডিং, তো কত পার্সেন্ট প্যাডিং দিয়েছে সেটা যদি আমি দেখতে চাই, এখান থেকে যদি আমি এটাকে ধরেন, এখানে আছে আপনার হাইট 70টি 60 পিক্সেল। এখানে যদি 60 পিক্সেল থাকে তাহলে অবশ্যই এখানেও 60 পিক্সেলই আছে, এটা তো আমাদের কমন। তো সেটা দেখার জন্য আমি হেডারে চলে যাব। এখানে আমি হেডারটাকে সিলেক্ট করব, HEADER হেডার। হেডারের এখানে আমি কি করব, একটা প্যাডিং দেব। প্যাডিং হচ্ছে যদি উপরে নিচে 60 পিক্সেল এবং ডাইনে বামে 0, এটা দিয়ে যদি আমি রিলোড করি, আমার প্যাডিংটা কীরকম পাচ্ছে সেটা দেখার জন্য অবশ্যই আমি এখানে একটা ব্যাকগ্রাউন্ড ইউজ করব। তো আমি এখানে ব্যাকগ্রাউন্ড ব্ল্যাকই রাখছি আপাতত, এটা কাজের সুবিধার জন্য, আমাদের ইউজার ইন্টারফেস বানানোর জন্য। অনেক বড় একটা বর্ডার হয়েছে, এত বড় বর্ডার হলে তো আসলে ভালো লাগবে না, ভালো না লাগারই কথা। কিন্তু আপনারা একটা জিনিস খেয়াল করছেন যে এখানে আসলে আমি কোনো একটা জায়গা, সরি, আচ্ছা আমি দেখেন এখানে যেহেতু আমি এই ইউএলকে ফ্লোয়েট রাইট করছি, এর ইমিডিয়েট উপরের যে ক্লাসটা আছে সেটাকে আমাকে অবশ্যই ওভারফ্লো হিডেন করতে হবে, ওভারফ্লো হিডেন। আচ্ছা, আপাতত আমি এটা দিচ্ছি না, এটা না, এটা দেওয়ার কারণ আছে, এটা আমি আপাতত স্কিপ করছি, আমাদের যেহেতু অলরেডি কাজ হয়েছে তো থাক। আচ্ছা, এখন দেখেন আমার এই পর্যন্ত অলরেডি শেষ। এখন আমাদের অনেক বেশি হয়ে গেছে প্যাডিংটা, তো আমি প্যাডিংটা এখান থেকে যদি কমাতে চাই, এখান থেকে আমি এখন দেখে দেখে কাজ করব, লাইভ কাজ করব। তো হেডারে যদি ক্লিক করি, তো এখানে প্যাডিংটা অনেক বেশি হচ্ছে, প্যাডিংটা আমি কমাই। তো আমি প্যাডিংটা 40 পিক্সেল রাখতে পারি। হ্যাঁ, 40 পিক্সেল, এবার ঠিক আছে। 40 পিক্সেলও কি বেশি বড় হয়? আচ্ছা, যদি আরও একটু কমান, সমস্যা নেই। 35 পিক্সেল। এটা আমি নেই, এটারটা হচ্ছে 35 পিক্সেল, 35 পিক্সেল। এরপর যদি আপনি আরেকটা জিনিস খেয়াল করেন, তাহলে এই লোগোটার সাথে এটা একদম বরাবর আছে, লোগোটার সাথে একদম বরাবর আছে, কিন্তু আমাদের কিন্তু লোগোটার সাথে একদম বরাবর নেই, একটু উপরে আছে। সেজন্য আমি এখান থেকে হেডার থেকে মেনুটাকে ধরি, মেনুটাকে ধরার পরে মেনুটাকে একটা মার্জিন টপ দেন, MARGIN মার্জিন টপ 5 পিক্সেল যদি দেই। আচ্ছা, বেশি আচ্ছা, আর একটা জিনিস কাজ করতে ভুলে গেছি, দেখেন আমাদের এই লোগোটার ইমেজটা কিন্তু এখন রেসপন্সিভ হয় নাই। তো ইমেজের লোগোটাকে রেসপন্সিভ করার জন্য এখানে আমাকে লোগোর ভিতরে লোগোটাকে ধরতে হবে এবং এখানে বলতে হবে যে লোগোর ভিতরে যে IMG আছে, এই লোগোর ভিতরে IMGটাকে উইথ দিতে হবে, WIDTH উইথ দিতে হবে কত, 100%। তাহলে আমার ইমেজটা রেসপন্সিভ হয়ে যাবে। তো এই হচ্ছে আমার, এখন দেখেন ইমেজটা অলরেডি রেসপন্সিভ। ইমেজটা রেসপন্সিভ হওয়ার পরে এখন যদি আপনি এই মেনুটাকে ধরেন, মেনুর মার্জিন MARGIN মার্জিন টপ 5 পিক্সেল যদি আমি দেই, না আরেকটু বাড়াতে হবে, তাহলে মিডিলে চলে আসবে একদম। হ্যাঁ, 10 পিক্সেল, হ্যাঁ 10 পিক্সেল দিলে একদম ঠিক আছে। হ্যাঁ, 10 পিক্সেল। এখান থেকে আপনি কপি করেন, মেনুর মার্জিন হচ্ছে 10 পিক্সেল। মেনু কই, হচ্ছে আমাদের মেনুর মার্জিন হচ্ছে 10 পিক্সেল। আচ্ছা, এখন আমি চাইলে বর্ডারগুলোকে রিমুভ করতে পারি, অলরেডি আমার বর্ডারের কাজ শেষ। এখন আমি
আচ্ছা, এখনও এখন আমাকে কালার দিতে হবে। ফন্ট ফ্যামিলি অলরেডি পাইছে, ফন্ট ওয়েট এগুলো আমি এখন ধীরে ধীরে দেব। হুবার এটা, আচ্ছা আমি একদম কাজ করেই যাই। দেখেন আমি যদি রিলেট করি, হচ্ছে আমার বর্তমান অবস্থা। তো এখন এখানে আমাকে যে কাজগুলো করতে হবে, এখানে অবশ্যই আমাকে এই ফন্ট দেখতে হবে যে আমার এখানে ফন্ট ইকে যদি আমি ধরি, দেখেন সিলেক্ট হয়েছে। এখানে ফন্ট ফ্যামিলি আমি কোনো কিছুই দিই নেই, তাছাড়া বাদ বাকি সব কিছু প্যাডিং, টেক্সট ডেকোরেশন এগুলো সে পাইছে। তো এখানে ফন্ট ফ্যামিলি তো আমরা দেখে আসি। এখানে যদি আমি ফন্ট ফ্যামিলি দেখতে চান, এখানে ক্লিক করেন, দেখেন স্কেপ পেস্ট করেন, দেখেন ফন্ট ফ্যামিলি প্লেফেয়ার ডিসপ্লে অলরেডি প্লেফেয়ার ডিসপ্লে আমার এখানে কল করা আছে। তারপর সে রেগুলার ফন্ট ওয়েট রেগুলার হচ্ছে 16 পিক্সেল। তো এখানে আমি যাই, দিয়েই কাজ করি। ফন্ট ফ্যামিলি আমার লাগবে না, ফন্ট ফ্যামিলি দেওয়া আছে, তো আমি এটা কেটে দিচ্ছি। ফন্ট ওয়েট রেগুলার যদি হয় সেহেতু 400, আর ফন্ট সাইজ এখানে 14 পিক্সেল। ফন্ট কালারটাকে যদি আমি সিলেক্ট করতে চাই, তাহলে এখানে যদি আমি ক্যান্সেল পেজ করি, ওকে পেজ করি, দেখেন 6:6 যে কালারটা, সেটা কালারে গিয়ে দিয়ে দেন 6:6 কালার। অলরেডি কালারটা পাচ্ছে। এখন আমাদের একটা হুবারের কালার দিতে হবে। এখন প্রশ্ন হচ্ছে হুবারে আমরা কোন কালারগুলো ইউজ করব। অবশ্যই যখন আমরা হুবার নিয়ে আসি, আমি দেখি ফন্ট ওয়েট তুলে দিচ্ছি, ফন্ট ওয়েটের কি আমার কোনো দরকার হচ্ছে? ফন্ট ওয়েট তুলে দিলে আমার কোনো চেঞ্জ হচ্ছে না, ফন্ট ওয়েট তুলে দিলে আমার কোনো চেঞ্জ হচ্ছে না। কিন্তু আমার মনে হয় ইউএক্স অনুযায়ী, ইউজার ইন্টারফেস অনুযায়ী আমার এই ফন্ট সাইজটা একটু বাড়াতে হবে। যদিও ওখানে 14 পিক্সেল ছিল, এখানে 16 পিক্সেল দিলে এটা বেটার কাজ করে। তো আমি এখান থেকে ফন্ট ওয়েটটাকে তুলে দিচ্ছি। ফন্ট ওয়েটটা আমার দরকার নেই, ফন্ট ওয়েটটা বাদ দিচ্ছি, কারণ আমি যত পারবো কোডটাকে কম করব। এবং ফন্ট পিক্সেল দেবো হচ্ছে 16 পিক্সেল। এবং হুবারে কোন কালারগুলো ইউজ করে আপনারা অবশ্যই সবসময় মাথায় রাখবেন যে হুবারে আপনার ইচ্ছে অনুযায়ী কালার দিতে পারবেন না। অবশ্যই যখন আপনি হুবারে কালার দিবেন, আপনাকে দেখতে হবে এই ওয়েবসাইটের কালার অনুযায়ী আপনাকে হুবারে কালার দিতে হবে। তো এখন সচরাচর হুবারের কালারগুলো আপনার এই লোগোর কালার অনুযায়ী হয়। তো এখন এই লোগোর কালারটা আমি পিক করার জন্য, এখন দেখেন এখানে একটা ড্রপার আছে। আমি যদি ড্রপারটাকে সিলেক্ট করি, এই দেখেন এখানে ড্রপার আছে, ড্রপারটা এখানে নিয়ে যান। অথবা যদি আপনি এভাবে না নিয়ে যেতে চান, তাহলে আমি অবশ্যই আপনাদেরকে পিক্সজির ব্যবহার দেখাইছি, আপনারা পিক্সজি ব্যবহার করে এখান থেকে কালার পিক করতে পারেন। এখান থেকে যখন এখানে ক্লিক করবেন, দেখেন এখানে আপনাকে কালারটা ধরতে দিচ্ছে। কালারটা হচ্ছে 000 কালার। তো আমি এটা এখান থেকে চাইলে কপি করতে পারি। তো যে এটা আমি হুবারে দিয়ে দেবো। হুবারে এতে যখন হুবার দেবো, তখন কালার হবে COLOR কালার, হ্যাশট্যাগ দিয়ে বসায় দেন। আচ্ছা, এটা আমার কালারের কাজ শেষ। একটা আমি আচ্ছা টেক্সট ট্রান্সফর্মটা ইউজ করে নিই, TEXT টেক্সট ট্রান্সফর্ম, আপার কেস হবে অবশ্যই। এবং একটা, আচ্ছা এতটুকুই আমাদের দরকার লাগলে আমরা এগুলো কাজ করি। দেখেন অলরেডি কাজ করছে। আচ্ছা, এটা ছিল আমাদের হেডার পোর্শনের কাজ শেষ। আপনারা চাইলে আপনারা নিজেদের মতো আরও স্টাইল দিতে পারেন। এখন আমি এরপরে নিচের সেকশনে কাজ করব। তো নিচের সেকশনে কাজ করার জন্য অবশ্যই আমাকে এই ইমেজটাকে ধরতে হবে। তো এই ইমেজটাকে নেওয়ার জন্য আমাকে যে কাজ করতে হবে, আমি প্রথমেই মুভ টুলে ক্লিক করব। মুভ টুলে ক্লিক করার পরে এর উপরে ক্লিক করব। এখন ক্লিক করার পর দেখেন লেয়ারে সিলেক্ট হয়ে গেছে। তো লেয়ারে যেহেতু সিলেক্ট হয়ে গেছে, আমি অল্টার প্রেস করে মাউসের লেফট বাটনে প্রেস করব। দেখেন আমাকে এখন অলরেডি ইমেজটা দিয়েছে। এখন অলরেডি আমরা এটা জানি। ইমেজটাকে এখন আমরা ট্রিম করব। ইমেজটা ট্রিম করার পরে এখানে সব কিছু ঠিক আছে, ট্রিম হচ্ছে। এখন আমরা সেটা জানি, ফাইল থেকে আমরা সেভ ফর ওয়েব অথবা কন্ট্রোল অল্টার শিফট এস প্রেস করব। এখন দেখেন এটাকে আমরা কী আকারে নেব। অবশ্যই এটাকে আমাদের PNG আকারে নেওয়ার দরকার নেই, এটাকে আমরা JPG আকারে নেব।
এখান থেকে ভেরি হাই দরকার নেই, এখানে আমরা হাই রাখবো, তাহলে আমাদের ইমেজটা অপটিমাইজ হবে। ইমেজটা অপটিমাইজ হলে এটা আমাদের কাজ করা অনেক সুবিধা হবে। আর কোথাও কোনো জায়গায় হাত দেওয়ার দরকার নেই, ডিরেক্টলি এখান থেকে সেভ করেন। সেভ করার জন্য আপনি কোথায় সেভ করবেন, অবশ্যই ইমেজের ভিতরে। এটা আমি নাম দিচ্ছি হচ্ছে ব্যানার, BANNER, ব্যানার। ব্যানার দিয়ে ওকে দেন, এটা সেভ হয়ে গেছে। এখান থেকে ফিরে যাওয়ার জন্য অবশ্যই হিস্টোরি থেকে উপরে ক্লিক করলে আপনাকে আগের জায়গায় নিয়ে যাবে। এখন আমাদের অলরেডি মোটামুটিভাবে আমাদের হেডার পোর্শন শেষ। এখন আমরা শুরু করবো হচ্ছে লিগা ব্যানার সেকশন। তো ব্যানার সেকশন শুরু করার জন্য অবশ্যই আমি ব্যানার SEA সেকশন TION, ব্যানার সেকশন START, স্টার্ট হিয়ার, ব্যানার সেকশন স্টার্ট হিয়ার, এবং ব্যানার সেকশন এন্ড হিয়ার, END, এন্ড হিয়ার করে দিলাম। আচ্ছা, দেখেন অবশ্যই আমাকে সেকশন নিতে হবে, SECTION সেকশন ডট ব্যানার, সেকশন ডট ব্যানার। আমার ব্যানার নেওয়া শেষ। এখন শুধুমাত্র ব্যানার নিলেই হবে না, ব্যানারের মধ্যে অবশ্যই যদি আপনি খেয়াল করেন তো এখানে একটা র্যাপার ইউজ করছে। তো এই র্যাপারটা কিন্তু দেখেন আগের র্যাপারটার মতোই। তো আমাকে আর বারবার র্যাপার নেওয়ার দরকার নেই, ডিরেক্টলি এখান থেকে যে র্যাপারটা আছে সেটাকে যদি আমি এখানে কল করি তাহলে আমার কাজ হয়ে যাচ্ছে। ডট দিয়ে র্যাপার, আমার র্যাপার নেওয়া শেষ, Ctrl Z র্যাপার। এবং র্যাপারের পরে আপনি ডিরেক্টলি ইমেজটাকে বসাতে পারবেন না। ইমেজটাকে বসানোর যদি পারফেক্টভাবে বসানোর জন্য র্যাপারের মধ্যে আপনি আরেকটা ডিপ নেন। তো আমি যে ব্যানার বিজি ইমেজ বিজি ইমেজ নামে একটা ক্লাস নিলাম এবং এর মধ্যে আমি IMG ট্যাগটাকে রাখছি। তো IMG ট্যাগটাকে রাখার জন্য IMG ফোল্ডারের মধ্যে যাব এবং ব্যানার ডট JPG, অবশ্যই এখানে আমি আমার প্রজেক্টের নামটা দিয়ে দেব মিনিমো। এটা আমরা অলরেডি জানি। দেখেন র্যাপারের কাজ শেষ। আচ্ছা, এখন বিজি ইমেজটাকে ধরবো। আচ্ছা, আগে দেখি আমাদের আউটপুট কি আসে। দেখেন অলরেডি আমার আউটপুটটা খুব সুন্দর করে শো করছে। এখন আউটপুটটা শো করলেই তো হবে না, এটাকে আমাকে দেখতে হবে পিক্সেল পারফেক্ট অনুযায়ী কাজ করার জন্য আমি এটাকে নিয়ে যাচ্ছি। দেখেন এখানেও CSSও আমাকে কোড কমেন্ট করতে হবে, ব্যানার স্টার্ট হিয়ার, ব্যানার স্টার্ট হিয়ার এবং ব্যানার এন্ড হিয়ার, AND এন্ড হিয়ার। একটা উইথ দিতে হবে। উইথ কত দেব, উইথটা অবশ্যই 100% দিয়ে যায়, WIDTH উইথ 100%। কারণ যতটুকু র্যাপার হবে আমি চাচ্ছি যে সবটুকুই আমার উইথ থাক। এবং আমি একটা বর্ডার দেব। আমি বর্ডারটা কাজ করি উপর থেকে, উপরের যে একটা বর্ডার আছে সেখান থেকে একটা বর্ডার আমি নিয়ে আসি, প্রবলেম নাই। বর্ডার দিছি, এখন দেখি আউটপুটটা কি হয়। দেখেন বর্ডার দিছি, বর্ডারটা পাচ্ছে। আচ্ছা, এই পাশে না পাওয়ার কারণটা অবশ্যই আপনারা বুঝতে পারতেছেন কেন পায় নাই, কারণ আমি 100% দিছি, এই জন্যই পাই নাই। তো এটাকে পাওয়া যাবে, সমস্যা নেই। বর্ডারটা কাজ করছে। এখন আমাকে ইমেজটাকে রেসপন্সিভ করতে হবে। ইমেজটাকে রেসপন্সিভ করার জন্য অবশ্যই আমাকে IMG ইউজ করতে হবে এবং এটাকে উইথ দিতে হবে, WIDTH উইথ, এটার উইথ হবে 100%। অলরেডি পারফেক্ট। আচ্ছা, আমার ব্যানার পোর্শনটাও ক্লিয়ার হয়ে গেল। দেখেন এখন যদি আপনি দেখেন অলরেডি আপনার এতটুকু ইনশাল্লাহ কমপ্লিট। তারপরে আমার মনে হয় যে সব ঠিক আছে। আপনারা আসলে দেখেন সুন্দর করে, একদম পারফেক্টই মনে হচ্ছে, কোথাও কোনো সমস্যা থাকার কথা না। হ্যাঁ, একদম সুন্দর হয়েছে। আচ্ছা।